প্রাচীনকালে বিনিময় প্রথা চলমান ছিল। ধরেন আপনার কাছে ধান আছে, অন্যর কাছে সবজি আছে, আরেকজনের কাছে মাছ আছে। তো এটা অনেকটা এক্সচেঞ্জ পলিসিতে সবাই দেয়া নেয়া করতো এক সময়। কিন্তু তাতে দেখা যাচ্ছে যে ভ্যালুয়েশন সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হচ্ছিল না। এজন্যই পরবর্তীতে মুদ্রা ব্যবস্থা চলে আসে। আর প্রথম দিকে তো ডেফিনেটলি স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা, এই টাইপের মুদ্রাগুলো প্রচলিত ছিল, যেগুলো আসলে লিমিটেড অ্যামাউন্টে ছিল। আমাদের প্রকৃতিতে কিন্তু এগুলো লিমিটেড অ্যামাউন্টে থাকে ম্যাক্সিমাম জিনিসেই। বাট তারপরে জিনিসটাকে আরও সহজীকরণ করার উদ্দেশ্যে চলে আসলো ধরা যাচ্ছে কাগুজে মুদ্রা। তো এই কাগুজে মুদ্রা আগে একদম শুরুতে যেমন ছিল যে আপনি চাইলেই আনলিমিটেড আপনি টাকা বা ডলার কিছু ছাপাতে পারবেন না। এখন যদি সেটা ছাপাতে হয় তাহলে আপনাকে আম, আপনার রিজার্ভে সমপরিমাণ গোল্ড রাখতে হইতো। এটাকে বলা হইতো গোল্ড স্ট্যান্ডার্ড মুদ্রা ব্যবস্থা। তো তারপরে সেটা কিন্তু চলে যায়, মানে এক সময় এটাকে বন্ধ করে দেয়া হয়। আর এখন চলতেছে ফিয়েট কারেন্সি। আর এই ফিয়েট কারেন্সির মধ্যে এই সমপরিমাণ টাকার এগেনস্টে গোল্ড রিজার্ভ রাখাটা বাঞ্ছনীয় না। খুব স্বাভাবিকভাবেই আপনি যদি রেগুলার ওয়েতে আপনি মুদ্রা যেমন টাকা বা ডলার এগুলো যদি ছাপাতেই থাকেন, তো খুব স্বাভাবিকভাবেই এটার আধিক্যতা বৃদ্ধি পাবে এবং এই টাকার এগেনস্টে আপনার জিনিসপাতি কিন্তু বৃদ্ধি পাবে না। ধরেন আপনি চাইলেই আম, সবজি আনলিমিটেড কিন্তু বাড়াতে পারতেছেন না। তারপর মুরগি, মাংস, কোনো কিছুই আসলে মানে আনলিমিটেড না, এগুলো তো লিমিটেড। এখন টাকা যখনই আপনি একটু বেশি বাড়াবেন, মুদ্রাস্ফীতিটা বেড়ে যাবে। তখন টাকা বাড়লো, জিনিস ওইটাই আছে। তো সুতরাং ওই জিনিসটা কিনতে গেলে কিন্তু 10 টাকা দিয়ে হবে না, 15 টাকা চলে যাবে। দ্যাটস ওয়াই ইনফ্লেশনটা হয়। তো আমরা দেখি যে প্রতি মাসে একটা সার্টেন পরিমাণ ইনফ্লেশন আসে। দ্যাট মিন্স জিনিসপাতির দাম এত টাকা, এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে ওইটা। আর একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে চাকরিজীবীদের আসলে 5% ইনক্রিমেন্ট থাকে, সেটা কি আসলে বাড়ে কি না? উত্তর হচ্ছে আসলেই প্রকৃতপক্ষে খুব একটা বাড়ে না। কারণ 2023-এর সরকারি হিসেব অনুযায়ী গড় মুদ্রাস্ফীতি কিন্তু 10% ছিল। তাহলে যদি আপনার 5% বেতন বাড়ে, প্রকৃতপক্ষে কিন্তু বেতনটা 5% কমে গেছে ভ্যালুয়েশনের দিক দিয়ে। বোঝেন জিনিসগুলো। আর সয়াবিন, খেজুর, জ্বালানি তেল, তারপর বিভিন্ন গ্যাজেট, সবগুলো সবগুলো কিন্তু আমরা উৎপাদন করি না, এগুলো আনতে হয় বিদেশ থেকে। কিন্তু সেখানে কিন্তু টাকা চলে না, কিনতে গেলে ওই বৈদেশিক মুদ্রা বা ডলার দিয়েই কিনতে হয়। আর আমরা টাকা চাইলেই ছাপানো সম্ভব, কিন্তু এই তো ওইটা যদি আপনি আগের ওই ভেজিটেবল এবং টাকার এই তারতম্যটা বোঝেন, তাহলে আমাদের কিন্তু এই টাকা হচ্ছে ব্যাকড বাই ডলার ধরতে পারেন। তো টাকা যদি আমরা বেশি ছাপাই, তাহলে কিন্তু ওই ডলারটা ধরেন স্টেবল আছে, টাকাটা বেড়ে গেছে, তাহলে কিন্তু টাকার মানটা কমে গেল আলটিমেটলি। জাস্ট সহজ ভাষায় বোঝানোর জন্য বললাম আর কি। দ্যাটস ওয়াই মানে আমরা চাইলেই বেশি টাকা যদি ছাপাইও, মুদ্রাস্ফীতি যদি বাড়েও, তাহলে কিন্তু ওই টাকা ডলারের এগেনস্টে এক সময় ছিল 80 টাকা, এখন 120 টাকা প্লাস হয়ে যাচ্ছে, আরও বাড়তেছে আর কি। তো এটার মান কিন্তু আমাদের কমে যাচ্ছে টাকার। তো ব্যাপারটা অনেকটা এরকমই। আর রিজার্ভ কমে যাচ্ছে, মাঝে মধ্যে আমরা শুনি। এর অর্থ বৈদেশিক মুদ্রা আয় ব্যয়ের ভারসাম্যটা একটু নষ্ট হচ্ছে বলা যাচ্ছে, বা ব্যালেন্স কমে যাচ্ছে। এই শূন্য হলে বা একদম কমে গেলে দেশ দেউলিয়ে হয়ে যায়, যেমন শ্রীলঙ্কা হয়েছিল। তবে আমরা যেমন আমাদের টাকা ফুরালে ধান নেই বন্ধুদের কাছে, তেমনি আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা এমন অনেকে আছে বা বন্ধু প্রতিম দেশ আছে যারা এই সময়ে টাকা ধার দেয় পরিস্থিতি উন্নতির জন্য। তো ওভারঅল ইনফ্লেশন এবং পাশাপাশি আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করা হইলো এই পডকাস্টে। আশা করি ভালো লাগছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।